বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের দ্বারা এই ব্যাংকে বেশ কিছু পদে নিয়োগ হয়েছিল, যার ফলে এই ব্যাংকটি হাজার হাজার কোটি টাকা হারিয়েছে। এই টাকা আমাদের টাকা, আমরা যারা গ্রাহক আছি আমাদের টাকা। আমাদের টাকায় কোন ফ্যাসিস্ট এখানে প্রতিষ্ঠিত হবে বা এইখানে এই টাকা নিয়ে বিদেশে বিভিন্ন জায়গায় পাচার হবে, এটা আমরা চাই না। যিনি খুরশিদ আলম, যাকে ইসলামী ব্যাংকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা অনেকেই জানেন তিনি বিগত সময়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিল। এটা থাকার কারণে তার সহযোগিতায়, তার প্রত্যক্ষ মদতে আমরা যতটুকু জানি বিভিন্ন ব্যাংকগুলো দখল করা হয়েছিল এবং ব্যাংকের টাকাগুলো আত্মসাৎ হয়েছিল। আমরা গ্রাহকরা চাই না যে আমাদের কোনো টাকা আর কেউ এইভাবে আত্মসাৎ করুক। তাই আজকে আমাদের এই আন্দোলন, তাই আজকে আমাদের এই এত দাবি। যদি এই খুরশিদ আলমের পদত্যাগ না হয়, আজকে যে আন্দোলন হয়েছে, আজকে যে বিক্ষোভ সমাবেশ হয়েছে, বিগত কয়েকদিন থেকে আমরা করে আসতেছি, আমরা সারা দেশেই কিন্তু এই আন্দোলন চলছে গ্রাহকদের। এটা আরো কঠিন আন্দোলন হবে। আমরা সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই যে বিগত সরকার যেভাবে ফ্যাসিস্ট হয়ে গেছে, আপনারা ফ্যাসিস্ট হয়েন না। আমরা চাই আপনি যেভাবে নির্বাচিত হয়ে এসেছেন এভাবে 5টা বছর আপনারা থাকুন। কিন্তু যদি এরকম বিভিন্ন কিছু করে বসেন, সামান্য কোটা আন্দোলনে কত কিছু হয়ে গেছে, এটা অন্য কিছু হতে পারে। এই জন্য আমরা সাবধান করে দিতে চাই যে আপনি সারা বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশের মানুষের আস্থা নিয়ে থাকুন। আর যদি আস্থার বিঘাত ঘটে তখন কিন্তু পরিবেশটা ভিন্ন হতে পারে। আপনারা যে আন্দোলন করছেন, এটার সাথে বিএনপি বা তারেক রহমানের কি সম্পর্ক, যেটা আপনি বলছিলেন যে ফ্যাসিস্ট হয়ে ওঠার বিষয়টা, এটা কি ক্লিয়ার করুন। বাংলাদেশ ব্যাংক নিয়োগ দিয়েছে এস আলমের ব্যক্তি খুরশিদ আলমকে। আর আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেয় সরকার, আর সরকারের মাধ্যমেই এই ব্যাংকগুলো, সরকারের ইশারা ছাড়া কখনো এগুলো নিয়োগ হয় না। এই জন্য আমরা সরকারকে বলতেছি যে আপনি বিগত ফ্যাসিস্টের মতো ফ্যাসিস্ট হয়েন না। আপনার যে লক্ষণ আমরা দেখতে পাইতেছি যে আপনার ঘাড়ে আওয়ামী ফ্যাসিস্ট চেপে বসেছে। আপনি এই ফ্যাসিস্টদেরকে সরিয়ে দিন, না হলে ফ্যাসিস্ট হয়ে যাবেন এবং মানুষ ফ্যাসিস্ট হিসেবে আপনাকে আখ্যায়িত করবে। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে অন্যান্য ব্যাংকের যে ডাইরেক্টররা রয়েছে তাদের নিয়োগ দেওয়া হয়, সেখানে সরকার সরাসরি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ কিভাবে হস্তক্ষেপ করবে? এটা আপনি যে কোনো মানুষের একটু ব্যাকগ্রাউন্ড দেখলে যে আপনি দেখবেন এই যিনি খুরশিদ আলম, তিনি বিগত সময়ে ফ্যাসিস্টদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এটা আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে দেখতে পেয়েছি, যা জানতে পেরেছি। আর তাকে নিয়োগ দেওয়া হয়েছে, সে ছাড়া কি আর মানুষ নাই? অন্যদেরকে দিক। আমরা তো আজকেও দাবি করছি যে এই খুরশিদ আলমের পদত্যাগ চাই, অন্য একজনকে আপনি নিয়োগ দেন। হ্যাঁ, যে ব্যক্তিটা ইসলামী ব্যাংক সম্পর্কে ভালো ধারণা রাখে, এইরকম ব্যক্তিকে আপনি নিয়োগ দেন। তাদের মধ্যে আছে, কিন্তু তারা এটা না করে এই খুরশিদ আলম, যাকে দিয়ে বিভিন্ন সময় টাকা তারা পাচার করেছে, তাকেই নিয়োগ দিচ্ছে। মনে করি শতভাগ বাস্তবসম্মত। কারণ এই ব্যক্তি যদি থেকে যায় তাহলে এই ব্যাংকটা ক্ষতি সাধিত হবে। আর আমরা গ্রাহকরা যদি আবার ওই ঈদ আসলে আমরা কিন্তু তখন টাকা পাই না। বিভিন্ন সময় টাকা তুলতে গেছি, 1 লাখ টাকার উপর তারা টাকা দেয় না, এই দীর্ঘ সময়ে তারা ঘুরায় রাখে। এই জিনিসগুলো আমরা যেটা বিভিন্ন সময়ে সমস্যার সম্মুখীন হয়েছি, এই সমস্যার আমরা আর সম্মুখীন হতে চাই না। কারণ হলো এই সমস্যাটা কখন হয়, ও যখন এদেশে টাকা থাকে না, ব্যাংকে টাকা থাকে না। কিন্তু আমার টাকা আমি তো এখানে জমা রেখেছি, আমার টাকা তো এখানে থাকার কথা। হ্যাঁ, কিন্তু এই টাকাটা নাই কেন? কারণ এই টাকা পাচার হয়ে গেছে। এই টাকা আপনি দেখেন সাইপ্রাসে এস আলমের কত কোটি টাকা, কত মিলিয়ন টাকা ওখানে তারা প্রয়োগ করেছে। আওয়ামী লীগের পক্ষে সাধারণ কাজ করেছে, এটি আপনি যেমন বলছেন। পাশাপাশি আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে সেখানে বিএনপি এবং তারেক রহমানের কি সম্পর্ক এস আলমের সাথে? বিএনপি এবং তারেক রহমানের কি সম্পর্ক এটা আমরা ওইভাবে জানি না, কিন্তু আমরা দেখতে পাইতেছি। আমরা কিন্তু ওইভাবে জানি না কি সম্পর্ক, কিন্তু আমরা দেখতে পাইতেছি এস আলম যাদেরকে বিভিন্ন সময় মনোনয়ন দিয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছে, এই সরকার এসে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করতেছে। এটা আমরা দেখতেছি, যেমন খুরশিদ আলম তার মধ্যে একজন। আরেকটি বিষয়, এই যে আন্দোলনের সময় আমরা দেখছি যে ইসলামী ব্যাংকের গ্রাহক পরিচয়ে জামাতে ইসলামের লোকজন যে এই যে অংশগ্রহণ করছে এই প্রোগ্রামে, এই বিষয়টাকে রাজনৈতিক দিকে নিয়ে যাওয়া হচ্ছে কি? আচ্ছা, যদি কেউ এরকম থাকে তাহলে আপনি তাকে প্রশ্ন করুন যে আপনি ব্যাংকের গ্রাহক না হয়ে কেন এসেছেন। আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে আপনি তো এই ব্যাংকের গ্রাহক না, কেন এসেছেন?
তো উনি বললো যে আমি গ্রাহক না, আমার বাবা গ্রাহক। তো আমার বাবা এইভাবে টাকা পায় নাই, আমাকে এই বিষয়টা খুব খারাপ লেগেছে, যে কারণে আমি মনে করি যে আমার থাকা দরকার, তিনি এইভাবে এসেছেন। তো এই যারা গ্রাহক না তাদের এখানে সামিল হওয়ার দরকার নাই, কারণ এই ব্যাংকের ইতিমধ্যে 3 কোটি গ্রাহক আছে। সারা দেশে আন্দোলন হচ্ছে, সকল ব্রাঞ্চের সামনে, শুধু রাজধানীর বিভিন্ন ব্রাঞ্চ বাদ দিয়ে রাজধানী কেন্দ্রে ওই জায়গায়, আর বাইরের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গ্রাহকরা নেমে পড়ছে। অর্থাৎ গ্রাহকের এখানে অভাব নেই, 3 কোটি গ্রাহক। অনেক সাংবাদিকরা প্রশ্ন করেছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন, জি, সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট আমাকে বলতে পারেন না। আচ্ছা। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আচ্ছা, অনেক সময়ে যেমন এই মুহূর্তে আমার 3টা অ্যাকাউন্টের কথা বললাম, আমার ওই বের করতে গেলে আমার মোবাইলের ওই যে চেকের যে ইয়েটা, এটা দেখে তারপরে আমাকে পুরো ডিজিটটা বলতে হবে। যেমন আমার একটা অ্যাকাউন্টে খুব সহজ, হ্যাঁ, উত্তরা এই আপনার উপশাখা যেটা হাউস বিল্ডিং এ, এইখানে আমার একটা অ্যাকাউন্ট আছে যেটা 1900 সহজ ডিজিট, এটা আমি বলতে পারলাম। কিন্তু আমার আরো 2টা অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, আমার আরেকটা সেভিংস অ্যাকাউন্ট আছে, কিন্তু ওইটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। কারণ হলো ওইটা আমার আবার দেখে বলতে হবে, সব তো ডিজিট মনে থাকে না, সবসময় মনে থাকে না, এরকম হতে পারে। ইসলামী ব্যাংকটাকে আস্তে আস্তে কি রাজনৈতিকরণের ভিতরে ইসলামী ব্যাংক কখনোই রাজনীতির মধ্যে ছিল না বলে আমরা মনে করি। মাঝখানে ফেসিস্টরা এসে দখল করেছিল, এতে রাজনীতি হয়েছে, আবার রাজনীতির দিকে যাচ্ছে। ইসলামপন্থী মানুষরা যারা সুদমুক্ত জীবন ব্যবস্থা চায়, যারা সুদমুক্ত অর্থ ব্যবস্থা চায়, তারাই এই ইসলামী ব্যাংকে প্রতিষ্ঠিত করেছে। এখন ওই ব্যক্তিগুলো বিভিন্ন ইসলামী দলের সাথে থাকতেই পারে, তাকে যদি আপনি বিভিন্ন দলের ট্যাগ দেন, এটা তো আলাদা হিসাব, হ্যাঁ, এটা আপনি দিতেই পারেন। কিন্তু এই ব্যাংকটা তারাই প্রতিষ্ঠা করেছে যারা ইসলাম চায়, আর তারা এখানে আন্দোলন করবে, তারাই থাকবে, তারা বিভিন্ন রাজনৈতিক দলেরও হতে পারে।